পরীক্ষিত তখন বললেন, আচ্ছা আমার দাদু অর্জুন আমার ঠাকুমাকে কিভাবে বিয়ে করেছিলেন? সুভদ্রাকে। বললেন এক বিরাট রহস্য, এক কাহিনী। দেখো, দ্রৌপদীকে যখন পঞ্চপাণ্ডব বিয়ে করেছিল তখন নিয়ম করেছিলেন একজন দ্রৌপদীর ঘরে গেলে আরেকজন যেতে পারবে না। প্রমাণ, বাইরে জুতা রাখতে হবে, জুতা রাখতে হবে, প্রমাণ। আর যদি একজন ঘরে থাকা সত্ত্বেও আরেকজনকে ঢুকে যায় তাহলে তাকে 12 বছর বনবাস। এত বড় কঠিন নিয়ম করা হয়েছিল। তো অর্জুনকে সব থেকে বেশি ভালোবাসতেন দ্রৌপদী, অন্যদেরকে কম ভালোবাসতেন। আর ওই পাপের ফলে দ্রৌপদী স্বর্গে হেঁটে যেতে পারলো না, রাস্তায় পড়ে গেছিল পাপ উচকে। 100কে দেখে নাই বলে, সমান চোখে দেখে নাই বলে। যাই হোক, দ্রৌপদী, এখন অর্জুন তো প্রায় সময় যায় ঢুকে, আর ওখানে স্বর, তীর, বাণ, গান্ডীব, ধনুষ সবই রাখে দেয়। স্বর, তীর, বাণ আছে, কি মনে হয়েছে একটু বাইরে ঘুরতে গেছে, যুধিষ্ঠির মহারাজ এসে ঢুকে গেছেন। যুধিষ্ঠির মহারাজ জুতা নিয়ে গেলে হচ্ছে কুকুরে, অর্জুন তো জানে নাই। এদিকে ব্রাহ্মণের বাড়িতে চুরি হয়েছে, ব্রাহ্মণ ডাকতে, চোর চোর চোর, ধরো 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 আমার চুরি চুরি যেগুলো। অর্জুন তখন বলছে, রাতের অন্ধকারে কোথায় চোর খুঁজে পাবো, যা বান মেরে আটকাই দিই। এই ঢুকেছেন ঘরে, তীর দিনও নিবেন। যুধিষ্ঠির মহারাজ লাফ দিয়ে উঠেছেন, আমি এখানে থাকি, তুমি ঢুকলে কেন? বাইরে জুতা নেই, কেন ঢুকলে? তীর দিনও নেওয়ার জন্য, ব্রাহ্মণের সম্পদ চুরি হয়ে যাচ্ছে, যাও যাও। এই তো নিয়ে গেলেন, বান মারলেন, পিঞ্জিরা বানিয়ে চোরকে আটকাই দিলেন। কিন্তু সেই অপরাধের কারণে 12 বৎসরের বনবাস অর্জুনের। অর্জুন যখন বনবাসে গেলেন, বনবাস করতে করতে ঘুরতে ঘুরতে দ্বারকায় গিয়ে উপস্থিত। দ্বারকায় যাওয়ার পরে শুনছেন যে বলরাম দুর্যোধনের কাছে সুভদ্রার বিয়ে দিবেন। এই ব্যবস্থা, কারণটা কি? দুর্যোধন গদাযুদ্ধ শেখার জন্য গিয়েছিল, গদাযুদ্ধ শেখার জন্য গিয়েছিল বলরামের কাছে। গদাযুদ্ধ সমাপ্ত হওয়ার পরে বলরাম বলল, আজকে তোমার আমার যুদ্ধ হবে, গুরু শিষ্যের। যদি তুমি আমাকে হারাইতে পারো গদাযুদ্ধে, তাহলে তুমি হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গদাধর, গদাযুদ্ধ। বলেছেন, ঠিক আছে। গুরু শিষ্য যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধতে বলরাম হেরে গেছিলেন, মানে উজাড় করে সব বিদ্যা দিয়ে দিয়েছেন শিষ্যকে, এই জন্য গুরু হেরে গেলেন। তোর বলছেন, বাহ বাহ, সন্তুষ্ট হলো, তুমি আজকে আমাকে হারাতে পারলে, সন্তুষ্ট, তুমি বর চাও আমার কাছে। বলছে, বর দিবেন তো? বলে, হ্যাঁ দিব, তুমি যা চাইবে তাই দিব বর। বলে, তাহলে তোমার বোন সুভদ্রাকে আমার কাছে বিয়ে দিয়ে দাও। দেখলেন দুর্যোধনের কি বুদ্ধি? এখন তো বলরাম পড়ে গেছেন বিপদে। বলছেন, বলরাম গিয়ে এখন বসুদেবকে বলছেন, দেবকীকে বলছেন, ওমা এই ঘটনা, বাবা এই ঘটনা, কি করব? বলে, না কথা খারাপ নাকি, কেন ওকে বিয়ে দিব, আমি যে কথা দিয়ে দিয়েছি। এই অবস্থা হয়েছে। আর কথাটা তো চতুর্দিকে চলে গেছে, অর্জুনে শুনে ফেলেছে। অর্জুন চিন্তা করলো, আমার তো মনে মনে ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করার, এখন বলরাম দাদা দুর্যোধনের কাছে বিয়ে দিয়ে দিবেন, তো দেখি আমি একটু চেষ্টা করে, চেষ্টা করতে তো ক্ষতি নাই, দেখি। এই জন্য নকল চুল, দাড়ি, মুছ লাগিয়ে, মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, রুদ্রাক্ষের মালা টালা দিয়ে একেবারে খাঁটি সন্ন্যাসী সেজে গেছেন। সন্ন্যাসী সেজে দ্বারকার এক গাছতলার মধ্যে ধুনি চেতাইয়া বসে, ওম শুরু হয়ে গেছে। মানে আমাদের তো স্বভাব, সাধু দেখলেই কি একটা হাতটা দেখাই, সাধু বাবা আমার একটা হাতটা দেখেন তো, সাধু বাবা আমার মাথা ব্যথা করছে, একটু ফু দেন না, সাধু বাবা এই করেন না, বুঝলেন, কবচ দেও, তাবিজ দেও, ফু দেও, জলপরা দেও, মাই দেও, সেই দেও। উনি শুরু করছে, যে যা বলে তাই। এখন তো যত দিন যাচ্ছে লোকের ভিড়, লোকের ভিড় বাড়তেছে। উদ্ধব আর বলরাম কোন একটা কাজের জন্য ওইদিকে যাচ্ছেন, হঠাৎ করে বলে, এই গাছের নিচে তো ভিড় কিনা রে? বলে, এক সন্ন্যাসী এসেছে, ত্রিকালদর্শী, যা দেখে সব বলে দে, বিরাট বড় সাধু। দেখি তাহলে কোন সন্ন্যাসী। এই ওর গিয়েছেন, গিয়ে সন্ন্যাসী দেখে তো খুব শ্রদ্ধা ভক্তি এসে গেছে। বলরাম উল্টা প্রণাম করলেন অর্জুনকে, প্রণাম টনাম করে বলছেন, সাধু বাবা আমার একটু হাতটা দেখেন না।
আপনারা তো 2 ভাই 1 বোন, উরি বাবারে, এ তো বিশাল বড়। হ্যাঁ, আপনাকে তো দেখতে পরিষ্কার, কিন্তু আপনার ভাইটা তো একবারে কালো, খুব কালো কুচকুচি। হ্যাঁ, মহারাজ তো আশ্চর্য। মহারাজ বলেন না, আমার বোনের বিয়েটা কোথায় হবে? ওটা তোমার বোনের হাত থেকে বলা যাবে, ওটাকে তোমার হাত থেকে বলা যায় তোমার বোনের বিয়ে কোথায়। মহারাজ তাহলে একটু চলেন না আমাদের বাড়িতে। চলো, একেবারে কথায় রাজি, একবারে চলে গেছেন। উপস্থিত হয়ে গেছেন, চিনতেই পারে নাই তো বলরাম। বলরাম তো গিয়ে, সুভদ্রা, সুভদ্রা, কি দেখ সন্ন্যাসী, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, সন্ন্যাসী প্রণাম কর। উনি আবার স্বপাকি, চাতুর্মাস্য ব্রত করেন। অতএব ওনার চুলা টুলা ভালো করে লেপে পুছে সবজি টবজি আমানি করে দে, ওনার মতো উনি রান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, তারপরে তোর হাতটা দেখাইস। তোর হাত কোথায়? তোর বিয়ে হবে কোথায়? আমি কিন্তু হাত দেখিয়ে নিয়েছি, তুই কিন্তু হাতটা দেখাইস। আমি চলে গেলাম, কাজ আছে আমার। ঠিক আছে বললাম। সুভদ্রা তো কত শ্রদ্ধার সহিত, ভক্তি সহিত একেবারে রান্নার পরিপাটি সব ব্যবস্থা করে দিয়েছে, রান্না বান্না ভালোই হয়েছে। খাওয়া দাওয়া করে সাধু বাবা ঘুমিয়ে পড়েছেন। এবার কৃষ্ণ এসেছেন রাজকার্য থেকে। সুভদ্রা বলে, দাদা দাদা, এক সন্ন্যাসী এসেছে রে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে, ত্রিকালদর্শী, তোর হাতটা একটু দেখাইস। আমিও কিন্তু হাত দেখাবো। কৃষ্ণ বলে, এবার কোথার থেকে সন্ন্যাসী আছে এমন ত্রিকালদর্শী রে, দেখি তো একটু চেহারাটা। গিয়ে আস্তে আস্তে দরজা ফাঁক করে ঢুকেছেন কৃষ্ণ। এ কি অর্জুন বন্ধু, তুমি এই সন্ন্যাসী বেতন করে কেমন হয় এখানে? বলে, আমি শুনেছিলাম সুভদ্রার বিয়ে নাকি দুর্যোধনের সঙ্গে হয়ে যাবে, তাই আমি আসছিলাম ভাই, আমার একটু ইচ্ছা ছিল সুভদ্রাকে বিয়ে করার। কৃষ্ণ বলেন, আমারও তো ইচ্ছা ছিল তোর কাছে বিয়ে দিব, এখন দেখি সুভদ্রা রাজি হয় কিনা। কৃষ্ণ গিয়ে বলছে, সুভদ্রা, সাধু বাবাকে দেখেছি, সাধু বাবা বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, বলছিলাম তুই তুই কার কাছে বিয়ে করতে তোর ইচ্ছা বলতো? তুই অর্জুনকে বিয়ে করবে না দুর্যোধনকে বিয়ে করবে? সুভদ্রা বলে, তোমরা যার কাছে বিয়ে দাও তার কাছে বিয়ে হবে, আমি কি আর তো ভালো মন্দ বুঝি? তোমরা যার কাছে বিয়ে দিবে তাই হবে। কৃষ্ণ বলছে, দেখ, দুর্যোধন কলির অংশ থেকে জন্ম নিয়েছে, এই জন্য কথায় কথায় রাগ ঝগড়া, আকাম কুকাম করে পাপ কর্ম করে। যারা পাপী তাদের আয়ু থাকে অল্প, পাপেতে আয়ু ক্ষয় হয়ে যায়। একে বিয়ে করলে 2 দিন পরে বিধবা হবি। অর্জুন তো মহান ধার্মিক ব্যক্তি, সব্যসাচী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনুধর, তার মতন বীর পুরুষ কি কেউ আছে? একে বিয়ে করলে তো সোনায় সুহাগা হবে, লাভ হবে। সুভদ্রা বলছে, দাদা বলছো তো কথা ঠিক, কিন্তু অর্জুন পাবো কোথায়? ও তো 12 বছরের জন্য বনবাসে চলে গেছে, আর দাদা কি আমার অতদিন বসে থাকবে আমার বিয়ে দেওয়ার জন্য? 12 বছর, এর আগে তোমার বিয়ে হয়ে যাবে, অর্জুন পাবো কোথায়? কৃষ্ণ বলছেন, দেখ সুভদ্রা, তুই যদি অর্জুনকে বিয়ে করবে বলে রাজি হস, আমি খালি 3টা তৈরি দিব, অর্জুন বেরিয়ে চলে আসবে। বলছে, বা অর্জুনকে তোমার 60-এর প্যাকেটের মধ্যে নাকি ঢুকিয়ে রেখে দিয়েছো যে তুই মারলে বেরিয়ে যাবে? তুই একবার বল যে আমি অর্জুনকে বিয়ে করব, তারপরে দেখাচ্ছি। যেই বলছেন ওই যে এই হলো সেই। যাই হোক, পরে হয়ে গেল। যুক্তি পরামর্শ কি? রথযাত্রার দিন, রথযাত্রা উপলক্ষে সবাই রথযাত্রা দেখতে যাবে, আর ওখান থেকে অর্জুন রথ নিয়ে আসবে, রথে উঠে পালিয়ে যাবা, যাও। কিন্তু তুমি কিন্তু রথ চালাবে, অর্জুন রথ নিয়ে আসার পরে রথে বসে যাবে, আর তুমি রথ চালিয়ে নিয়ে যাবে, 2জন পালিয়ে চলে যাও। তারপরে যা করার আমি করব, পরে সামাজিক বিবাহ কিভাবে দিতে হচ্ছে আমার মাথায়, তোমরা খালি একবার পালিয়ে যেতে পারলেই হলো। ভগবান তো বুদ্ধি দিয়ে দিলেন। সেই অনুসারী রথযাত্রার দিন অর্জুন সুভদ্রাকে হরণ করেছিল। দ্বারকায় যখন সংবাদ আসলো, তখন তো বলরাম চতুর্ঙ্গ সেনা নিয়ে তৈরি, অর্জুনকে বধ করে সুভদ্রাকে এনে তারপরে দুর্যোধনের কাছে বিয়ে দিবেন। অর্জুন তখন কৃষ্ণ এসে বলরাম দাদার পায়ে পড়েছে, দাদা দাদা, তুমি আমার বন্ধুকে যুদ্ধ করে বধ করবে? বলে, কেন করবো না? সে এমন কাজ করলো কেন? সাধুবের ধরে আসলো, এসে আমার বোনটাকে হরণ করে নিয়ে গেল বলেছে।
তখন অর্জুন বলছে শুধু খালি আমার বন্ধুর দোষ, সুভদ্রার দোষ নেই? সুভদ্রা গেল কেন? সুভদ্রা গেল কেন? আমার বন্ধু সুভদ্রাকে হরণ করে নাই দাদা, সুভদ্রা আমার বন্ধুকে হরণ করেছে। হ্যাঁ, রথটাকে চালিয়েছিল জিজ্ঞেস করে দেখো, কথা উল্টে দিলেন, বলরামের মনটা গলায় দিলেন, সুভদ্রা শতগুণ মাপ। বাস, এইভাবে এদের মধ্যে বিবাহ কার্য হয়েছিল। তাহলে ভাগাভাগির কাজ আগেও ছিল, আর এখনো ভাগাভাগি হচ্ছে, পালিয়ে যাওয়ার কাজ। দেখেছেন? যাই হোক,